বাংলাদেশের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। আকাশ অন্ধকার করে এখানে উড়ে বেড়াচ্ছে এক পাল বুনো শকুন। এই শকুন শুধু পরাজিত মাংস খেকো শকুন নয়, পুরনো এই সমস্ত শকুনের সাথে যোগ হয়েছে এক পাল রং বেরঙের গাদ্দার বুনো শকুন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে তোলার জন্য এবং ঘোলা পানিতে মাছ শিকারের জন্য সর্বোপরি এই বাংলাদেশ ভিন দেশের তথা পার্শ্ববর্তী দেশের অভয়ারণ্য বানানোর জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যা তারা করছে না। গতকাল সেনা প্রধানের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য স্পষ্টভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি বিভাগ তথা সশস্ত্র বাহিনীর সাথে নির্বাহী বিভাগের একটি চরম উত্তেজনাকর এবং প্রকাশ্য দ্বান্দ্বিক রূপ ফুটে উঠেছে। 5 আগস্ট সরকার গঠন করার পরে কথা ছিল সেনাপ্রধান তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে সার্বভৌমত্ব রক্ষায় তিনি অবদান রাখবেন। কিন্তু তার ভিতরে ছিল অন্য কিছু। তিনি শেখ হাসিনার নিকট আত্মীয় হওয়ায় শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তিনি যে কোনোভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এবং পুনর্বাসিত করার জন্য মনে প্রাণে চেষ্টা চালিয়ে গেছেন। তারই সুর গতকাল বেজে উঠেছে সেনাবাহিনীর অফিসারদের সামনে প্রদত্ত তার ভাষণে। আর তার এই ভাষণের পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বা পদত্যাগ করবেন, এরকম একটি সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং মজার ব্যাপার হচ্ছে এই নিউজগুলো প্রচার করা হয়েছে এবং শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপের, পরাজিত ওই গ্রুপের সমস্ত পেজ থেকে। তারা এমনভাবে পাছার কাপড় তুলে নাচানাচি শুরু করেছে যে হ্যাঁ, ইউনূস পদত্যাগ করেছেন, সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করেছেন, তোমরা কে কোথায় আছো আওয়ামী লীগের নেতাকর্মীরা তাড়াতাড়ি বাংলাদেশে ঢুকে পড়ো। এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি যমুনায় ছুটে গিয়েছিলেন। যমুনায় তার কাছে প্রফেসর ইউনূস তার কিছু ব্যথার কথা, তার কিছু কষ্টের কথা, তার কিছু অভিমানের কথা তিনি শেয়ার করেছেন। নাহিদ ইসলাম পরবর্তীতে এটি জনগণের সামনে এনেছেন। আর এই ক্ষোভ বা অভিমান দানা বেঁধে ওঠার সঙ্গত কারণও আছে, কারণ আমরা 8 আগস্টের পরবর্তী সময় থেকেই দেখে আসছি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে সেইভাবে সহযোগিতা করছে না। সেই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে যত ধরনের চাপ এবং অপপ্রচার রয়েছে, সেনাবাহিনী ঠিকমতো সহযোগিতা করছে না, আমলাদের ভিতরে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে, তারা সহযোগিতা করছে না। আর মাঠে ময়দানে 8 আগস্টের পর থেকে আজ পর্যন্ত প্রায় 250টির মতো আন্দোলন ঢাকার শহরে সংগঠিত হয়েছে। নামে বেনামে যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে, কখনো যমুনার সামনে, কখনো শাহবাগে, কখনো ঢাকার বিভিন্ন পয়েন্টে বসে ঢাকা শহরকে অচল করে দেবার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই আন্দোলন সামাল দিতেই তিনি হিমশিম খাচ্ছেন। কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো আনসার লীগ, কখনো অটো লীগ, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজ, কখনো এ কলেজ সে কলেজ, মারামারি কাটাকাটি, এর দাবি সে দাবি, শিক্ষকদের দাবি, হিজড়াদের দাবি, ভিক্ষুকদের দাবি, নারী অধিকারীদের দাবি, বাংলাদেশকে বেশ্যারাষ্ট্র বানানোকারীদের দাবি, হাজারো দাবি নিয়ে এই সরকারকে অচল করে দেবার মহা উৎসব আমরা দেখতে পেয়েছি। আর সর্বশেষ বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে যে একটা অচল অবস্থা তৈরি হলো, এটি সর্বশেষ আগুনে ঘি ঢেলেছে। আমরা ব্যতিক্রম দেখেছি, শুধুমাত্র জামাত ইসলাম কোনো আন্দোলনের ডাক দেয় নাই, এমনকি তাদের একজন বড় নেতাকে বন্দী করে রাখা হয়েছে, জামিন দেয়া হচ্ছে না, তার সাক্ষীরা প্রকাশ্যে এসে
সাক্ষ্য দিয়েছে জনগণের সামনে যে শেখ হাসিনা আমাদেরকে দিয়ে জোর করে বলিয়েছে, জীবনের ভয় দেখিয়ে, তাই আমরা সাক্ষ্য দিয়েছি। এত কিছুর পরেও জামাতের নিবন্ধন এখনো ফেরত দেয়া হয় নাই। তারপরেও জামাত ইসলাম মূলত এই সরকারের বিরুদ্ধে বিন্দুমাত্র পদক্ষেপ নেয় নেই, কোনো আন্দোলনের ডাক দেয় নেই। তো এই যখন অবস্থা, তখন ইউনূস রাগে, দুঃখে, ক্ষোভে, অভিমানে তিনি নাহিদকে ডেকে বললেন যে আমি পদত্যাগ করব, আমি পারছি না, আমাকে জিম্মি করে এইভাবে কাজ করা হচ্ছে, আমাকে কাজ করতে দিচ্ছে না, আমি পদত্যাগ করব। ইউনূস স্যারের প্রতি এখানে আমাদের প্রশ্ন, স্যার আপনি নাহিদ ইসলামকে কেন আপনাকে ডাকতে হলো? আপনি কি এই জরুরি মুহূর্তে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকতে পারতেন না? তাহলে কি বিষয়টা আরো সুন্দর হতো না? প্রফেসর ইউনূস তো ঘোষণা দিয়েছেন যে আগামী জুন মাসের ভিতরেই বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে আমরা সেই পর্যন্ত তাকে সময় দেই না ভাই। এই সময়ের পরে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে যদি গড়িমসি করে, তাহলে আমরা সমস্ত জনগণ মিলে তার বিরুদ্ধে আবার আন্দোলন করব, আবার তার বিরুদ্ধে মাঠে নামবো। কিন্তু এই সময়টুকু কি তাকে নিশ্চিন্তে কাজ করতে দেয়া যেত না? হ্যাঁ, গণবিরোধী যে সিদ্ধান্ত যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলো আমরা তখন সমালোচনা করতে পারতাম। কিন্তু তাকে জিম্মি করে বাংলাদেশকে কোন পথে আমরা নিয়ে যাচ্ছি, আর এখান থেকে ফায়দা লুটছে কারা, লাভবান হচ্ছে কারা, বেনিফিটেড হচ্ছে কারা, এটি কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। সর্বশেষ দেখলাম কেউ কেউ ইউনূস স্যারের এই পদত্যাগকে শিশু সুলভ বা অতি চালাকি বলে আখ্যায়িত করছে। হতে পারে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যে এই পরিবর্তিত পরিস্থিতিতে, এরকম একটি নাজুক পরিস্থিতিতে ইউনূস স্যার তার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বা তার প্রতি জনসমর্থন আরো বৃদ্ধি করার জন্য তিনি একটি টোপ হয়তো ফেললেন যে দেখি মানুষ আমার প্রতি কেমন আস্থা আছে, মানুষ আমাকে কেমন চায়। অপরদিকে বলা হচ্ছে যে তিনি যদি সত্যি সত্যি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এটি একেবারেই শিশু সুলভ এবং ছেলে মানুষই। এটাও, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, এটাও আমরা বলতে পারি। কারণ ইউনূস স্যার তো আমাদের মাথার উপর একটা ছাতা। এখন মাঝ পথে এসে যদি তিনি আমাদেরকে ফেলে চলে যান, তাহলে তো এই জাতির জন্য এটি সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়াবে। কার কাছে আমাদেরকে আপনি ছেড়ে যাবেন? আপনার ছেড়ে যাবার আগে তো এই জাতির কথা আপনাকে ভাবতে হবে, যারা আপনাকে ওইখানে বসিয়েছে তাদের কথা তো আপনাকে ভাবতে হবে। আপনি পারলেন না আর আপনি ছেড়ে চলে যাবেন, এটি তো হতে পারে না। সর্বশেষ ইউনূস স্যারের প্রতি আমাদের করজোরে মিনতি, স্যার আপনি কোনো ভয় না করে আপনি যদি কাজ না করতে পারেন, তাহলে কার জন্য কাজ করতে পারছেন না এটি আপনি প্রকাশ করুন স্যার। এটি এই বাংলাদেশের মানুষ জানতে চায়, আপনি কার জন্য কাজ করতে পারছেন না, কে আপনাকে বাধা দিচ্ছে। আপনি যেহেতু মন্ত্রী পরিষদের বৈঠকে যখন বসেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে যখন আপনি বসেন, তখন তো আপনি জানেন যে কে কোন টোনে কথা বলছে, কে আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দিচ্ছে না। তাহলে আপনি তার নামগুলো প্রকাশ করুন, তাদেরকে আপনি এই জাতির সামনে পরিচয় করিয়ে দিন। এই গাদ্দার গুলোকে মানুষের চিনে রাখা দরকার, অত্যন্ত দরকার। আপনি কেন সমস্ত দায় দায়িত্ব মাথায় নেবেন? তারপরে তাদের ব্যবস্থা জনগণ করবে, এদেশের জনগণ রাস্তায় নেমে এসে তাদের ব্যবস্থা করবে।